as you have no problem with our last class, so I'm going to start the new topic. Okay. ওকে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম পড়েছি হাইড্রেশন রিঅ্যাকশন পড়েছি, তাই না? এখন আমরা পড়বো হচ্ছে পলিমার আইসোমারাইজেশন রিঅ্যাকশন। ওকে, isomerization reaction, it's a important type of reaction in where a molecule rearranged itself. Okay, can you hear me, boys? Yes, sir. Okay, so in this reaction we can see that a molecule rearranged itself, where here is an example: ammonium cyanide, NH4CnO, NH4CnO. Okay, ammonium cyanide, it's a inorganic compound. It can be isomerized to form urea, urea is NH2 CO NH2. So the number of atom is same. The number of atom or the empirical formula or the molecular formula is same, that both of it. Here N2 COH4, the number of total atom, the molecular formula. Here is also N2 COH4. Right? Both the same number of atom in both the compound, but it is called ammonium cyanide. তাহলে আইসোমার কাকে বলে? আইসোমার হচ্ছে যেটার মলিকুলার ফর্মুলা এক, বাট কি স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন। The molecular formula of two compound is same, but different or change in structural formula is called the isomer. Ammonium cyanide and urea is the isomer of one another. Cyanate. Okay, and this is called urea. তাহলে আইসোমার কাকে বলে বুঝেছো ছেলেরা? হ্যাঁ ছেলেরা, আমার কথা কি শুনতেছো? What is isomer? ছেলেরা আমার কথা শুনতেছো? স্যার আইসোমার, স্যার কথাটা ঠিকমতো বুঝতে পারিনি। আমি বলছি আইসোমার হচ্ছে তারা যাদের মলিকুলার ফর্মুলা সেম, বাট স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন। একজন, তাইলে এই ধরনের কম্পাউন্ডকে একটাকে আরেকটার আইসোমার বলে, বুঝছো? আচ্ছা, এখন আইসোমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে যেই রিঅ্যাকশনের মাধ্যমে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার তৈরি হবে, বুঝছো? তাহলে হোয়াট ইজ আইসোমারাইজেশন রিঅ্যাকশন? যেই রিঅ্যাকশনে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার চেঞ্জ হবে। তাহলে একটা আইসোমার দুইটার কি মলিকুলার ফর্মুলা সেম, বাট স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন হওয়ার কারণে তাদের সব ধরনের বৈশিষ্ট্য ভিন্ন। বুঝতে পেরেছো? তাদের
রিঅ্যাকশন ভিন্ন, তাদের ফিজিক্যাল প্রপার্টিজ ভিন্ন, তাদের কেমিক্যাল প্রপার্টিজ ভিন্ন। তাহলে এই ধরনের জিনিসগুলোকে বলা হয় আইসোমার, যাদের molecular formula same, molecular formula same but change in structural formula is called the isomer. So in reaction, the reaction in where one isomer convert into another isomer is called isomerization reaction. এখন কি ক্লিয়ার isomerization reaction? বুঝছো, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার হবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আইসোমার কাকে বলে। আইসোমার হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম। আইসোমারের কি হয়, মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা ইকুয়াল, তাই না, সেম, বাট চেঞ্জ ইন স্ট্রাকচারাল ফর্মুলা। আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, স্ট্রাকচারাল ফর্মুলা, গাঠনিক সংকেত, not equal to that. This type of compound is called isomer of one another. হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়া একজন আরেকজনের কি আইসোমার। এটা একটা আইসোমার, এটা একটা আইসোমার। একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্সনের যে রিঅ্যাকশনটা সেটাকে বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. স্যার আমরা N2COH4 আর N2COH4 স্যার এই দুইটা ইকুয়াল লিখতে পারবো তাইলে? এইটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, ইকুয়াল লেখার দরকার না, আমি বুঝাচ্ছি যে মলিকুলার ফর্মুলাটা সেম, তাই না? এটারও মলিকুল, আচ্ছা নিচেরটা এটা লিখতে পারবো, নিচেরটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। এটা আমি প্রথম যে দিছি এটা হচ্ছে তোমরা বুঝার জন্য, বুঝছো? মলিকুলার ফর্মুলাটা যে সেম এটা বুঝার জন্য দিছি। স্যার আইসোমারাইজেশন রিঅ্যাকশনে একটা আইসোমার কে তার স্ট্রাকচারটা চেঞ্জ করে অন্য একটা আইসোমার ট্রান্সফর্ম করবে। রাইট ইরফান, তুমি একদম ঠিক বলেছো, এইটাই, বুঝছো? তাহলে স্যার আমাদের লেখার সময় বলে মলিকুলার ফর্মুলা একটু ভিন্ন লিখে দিতে হবে। লেখার সময় আমি হচ্ছে আইসোমার কাকে বলে এটা বোঝার জন্য মলিকুলার ফর্মুলা লিখছি। আইসোমারাইজেশন রিঅ্যাকশনে মলিকুলার ফর্মুলা আনারই দরকার নাই। আইসোমারাইজেশন রিঅ্যাকশনে বলবা the reaction in which one isomer convert into another isomer is called isomerization reaction. Enough? বুঝছো? না স্যার আমি বলতেছি লেখার সময় কি লিখবো? লেখার সময় লিখবা হচ্ছে the reaction in which one isomer convert into another isomer is called isomerization reaction. বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন যদি পরীক্ষা আসে আইসোমার কি আসতে পারে, তাই না? যে নিচে লিখলাম আইসোমার কি, তাহলে ওইটার ডেফিনিশন কি পারবা? আইসোমার হচ্ছে যে দুইটা কম্পাউন্ডের, যদি দুইটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোমার। বুঝতে পেরেছো? ক্লিয়ার ছেলেরা? হ্যাঁ, জি স্যার ক্লিয়ার। ওকে Yes, sir. ওকে, নেক্সট পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু মিলে বৃহৎ অণু গঠন করবে, সেটাকে বলা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন। ওকে, দ্য রিঅ্যাকশন ইন হোয়ার মনোমার combine together to form a large polymer is called the polymerization reaction. স্মল স্পেসিস অনেকগুলো যুক্ত হয়ে একটা লার্জ স্পেসিস, লার্জ মলিকুল প্রডিউস করবে, সেটাকে বলা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন। এখানে দিতে হবে তোমার হিট, হিট দিতে হবে, প্রেসার দিতে হবে, হিট প্রেসার। পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হচ্ছে কোনটা, যেই রিঅ্যাকশনে মনোমার কি হবে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্মল স্পেসিস অর monomer combine together to form a large molecule or polymer is called the polymerization reaction. এখন পলিমারাইজেশন রিঅ্যাকশনটা কিভাবে হয় দেখো, আমি যদি এখানে দেখি H2C ডবল বন্ড। আচ্ছা, আমরা শেষে একটা চ্যাপ্টার আছে অর্গানিক কেমিস্ট্রি, হ্যাঁ, ওই চ্যাপ্টারে এগুলো ভালোভাবে বোঝা যায়, যেহেতু অর্গানিক কেমিস্ট্রির পার্ট। পলিমারটা আমরা ওই চ্যাপ্টারে খুব বেশি ভালো করে শিখবো। এখন হচ্ছে এটা একটু জাস্ট ব্রিফ নেই, ধারণা নেই। এখন দুইটাই এভাবে যদি দুইটা যুক্ত হয় তখন কি হবে, আমরা লিখতে পারি CH2 একটা
নয়েজ হচ্ছে কার দ্বারা যেন আরেকটা CH2 এখন এই তাদের মধ্যে মাঝখানে যে বন্ধনটা এটা ভেঙে যাবে, মাঝখানের বন্ধনটা ভেঙে গেলে তার সাথে একটা বন্ধন হবে, এদিকে একটা হাত খালি হবে, এদিকে একটা হাত খালি হবে। তাহলে এটা আমরা বলতে পারি, এটা নরমালি লিখতে পারি যে এরকম ভাবে CH2 কয়টা আছে, একটা দুইটা, দুইটা এরকম হইছে CH2 CH2 দুইটা যুক্ত হইছে এভাবে, হ্যাঁ দুই। আর যদি n সংখ্যক যুক্ত হইতো তাহলে কি হবে, n সংখ্যক এভাবে যুক্ত হবে CH2 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 CH2, মানে স্মলার স্পেসিসটা কি হবে, মনোমার, অনেকগুলো মনোমার কম্বাইন্ড টুগেদার টু ফর্ম আ লার্জ পলিমার। দেখো দুইটা হয়ে কি হলো, দুইটা একত্রিত হয়ে গেল, কম্বাইন্ড হয়ে গেল। এরকম n সংখ্যক যদি কম্বাইন্ড হয় সেটা তো আমরা এভাবে লেখা সম্ভব না, এর জন্য এভাবে আমরা সিম্পলি লিখে দিই n ইথিন প্রোডিউস পলিইথিন। তাহলে পলিমারাইজেশন রিঅ্যাকশনটা কি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো ছেলেরা? হ্যাঁ স্যার পেরেছি। তাহলে পলিমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে অনেকগুলো স্মল অ্যাসিড স্পেসিস অর স্মল অ্যাটম অর স্মল molecule combine together to form a large polymer chain or large molecule is called the polymerization reaction. Clear? এখানে কি স্যার ব্যাপার, এখানে আমি দুইটা লাইন আর একটা লাইনের মধ্যে পার্থক্যটা কি? মানে আমি দুইটা দিয়ে দেখাইছি আর কি, কোনটা এইটা এইটা আর এটার মধ্যে পার্থক্য। স্যার বাম যে পাশেরটা স্যার আর ডান পাশেরটার মধ্যে এটা পার্থক্য। জি হচ্ছে স্যার। দ্বিবন্ধন, এটা হচ্ছে দ্বিবন্ধন, এটা হচ্ছে একক বন্ধন, বুঝছো? রাসায়নিক বন্ধন আছে না, যেমন HCl একটা কম্পাউন্ড, তাই না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে আমি এভাবে লিখতে পারি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে বন্ধন, তাদের মধ্যে একটা বন্ধন আছে, দুইটা ইলেকট্রন শেয়ার করছে। এই একটা বন্ধন মানে কি জানো, এখানে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এটাকে হাত দিয়ে লেখা যায়, বুঝছো? যেমন আমরা যে রাসায়নিক বন্ধন পড়ছি না, কি যেন বলে CH4 মিথেনের, মনে আছে? জি স্যার, জি স্যার। মিথেন কেমিক্যাল স্যার বন্ডিং, এখানে স্যার আমরা কার্বনের সাথে কার্বন যুক্ত করছি বলে স্যার আমরা দুইটা হাত দিয়েছি। কার্বনের সাথে কার্বন দুইটা বন্ধনও হতে পারে, একটা বন্ধনও হতে পারে, বুঝছো? এই বাম পাশে রিয়েক্টেন্ট পার্টে ছিল কার্বন কার্বন ডাবল বন্ড, ওকে। আর এই ডান পাশে গিয়ে তোমার দ্বিবন্ধনটা কি হয়ে গেল, ভেঙে গেল, দ্বিবন্ধনটা ভেঙে তার এই এর একটা বন্ধন খালি হলো, এর একটা বন্ধন খালি হলো, এটা দ্বারা কি হচ্ছে, সে আরেকটা অণুর সাথে আরেকটা মলিকুলস এর সাথে যুক্ত হচ্ছে। এই ডাবল বন্ডটা ভেঙে মানে স্যার ভেঙে, হাইড্রোজেনের সাথে কার্বন যুক্ত হয়েছে এই জন্য একটা হাত দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেনের সাথে কার্বন সবসময় একটা হাত, নিচের যেগুলোতে একটা হাত দিয়েছি, বুঝতে পেরেছো? স্যার ইথেনের ফর্মুলা কি? ইথেন হচ্ছে CH2 CH2 অথবা CH4, ও CH4 অথবা CH4 CH2 বুঝছো? স্যার ক্লিয়ার? CH2 স্যার এটার জন্য কি কার্বনের যে 2 2 এর জন্য চারটা, এক একটা কার্বনের চারটা করে হাত? ইয়েস রাইট, এজন্য একটা কার্বনের চারটা করে হাত, এজন্য কার্বন কার্বন দ্বিবন্ধন হয়েছে, বুঝছো? ইথেনের হ্যাঁ হ্যাঁ ইথিনের ইথেন না ইথিন, ইথিনের ফর্মুলা হচ্ছে, মলিকুলার ফর্মুলা হচ্ছে CH4 ইথিন, হ্যাঁ। স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা CH2 বুঝছো? তাহলে অনেকগুলো ইথিন জি স্যার। কম্বাইন্ড হবে টুগেদার, একটা লার্জ চেইন করবে, সেটাকে বলা হচ্ছে পলিইথিন, অর মনোমার কি হবে, পলিমার হবে। এই টাইপের রিঅ্যাকশনকে কি বলে, পলিমারাইজেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? আমি কি সামনে আগাতে পারি ছেলেরা, বুঝছো? স্যার এই যে জি স্যার। পলিমারাইজেশন স্যার, এখানে যে আমরা এন ধরলাম স্যার, এটা যদি ডেফিনিট থাকে স্যার, তাহলে কি যে বাইরের হাতগুলা কি তাও খালি থাকবে? যে হ্যাঁ, বাইরের একটা একটা হাত খালি থাকবে। দেখো দুইটা যুক্ত করার পরে তার একটা হাত খালি আছে, তার একটা হাত খালি আছে, তাই না? তা যতটাই যুক্ত করো হ্যাঁ। একটা একটা হাত খালি থাকবে, এইজন্য দেখো আমরা রিঅ্যাকশনের এই ব্র্যাকেটের মধ্যে একটা হাত দিছি। আর পলিমার তো অনেক বড় চেন হয়, এন এর মান আমরা কখনোই জানি না কতটা, ঠিক আছে, অসংখ্য, বুঝছো? এই যে আমরা পলিথিন ব্যাগ ইউজ করি, প্লাস্টিক ইউজ করি, এগুলো কি পলিমার। যত প্লাস্টিক চিপস আছে, প্লাস্টিক্স আছে, চেয়ার টেবিল ফার্নিচার যা ইউজ করি সব হচ্ছে পলিমার দিয়ে, হ্যাঁ, বা পলিথিন ব্যাগ, এগুলো কি পলিমারাইজেশনের মাধ্যমে হয়। আর এবং অণুর সংখ্যা আমরা জানি না, অসংখ্য অণু, the number of molecules are
undefined. Okay, so we use N. So this is the reaction. Understand? স্যার আমরা জানি স্যার CH4 এ স্যার কার্বন একটা C2H4, অ্যাটম থাকে sorry স্যার, sorry, এখানে দুইটা অ্যাটম কেন হচ্ছে? C2H4, বুঝছো? C2H4 C2H4, জি স্যার এখন বুঝছি। ইথিন হচ্ছে C2H4, আমি লেখার সময় ভুল লিখছি। আচ্ছা এখন কি ক্লিয়ার? পলিমারাইজেশন, অনেকগুলো স্মল জি স্যার এখন কি? মলিকুল একটা লার্জ মলিকুল ফর্ম করবে, ঠিক আছে, এটাকে বলা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? ওকে, নেক্সট, কেমিক্যাল রিঅ্যাকশন ইন ডেইলি লাইফ। হ্যাঁ, আমাদের ডেইলি লাইফে যে রিঅ্যাকশন গুলো প্রতিনিয়ত ঘটে। কম্বাশন অফ ফুয়েল, we know we use the energy, we burning the fuel to produce energy, to get energy in our home, every day this reaction occurred. Do you know about this reaction, or do you even see this reaction to occurring? ছেলেরা, আমরা যে বাসায় রান্নার কাজ করি তখন এই রিঅ্যাকশনটা ঘটে। মিথেন গ্যাস, আমাদের যে বাসার যে গ্যাসের লাইনের গ্যাস, মিথেন গ্যাস, আগুন জ্বলে না, আগুন জ্বলার সময় এই রিঅ্যাকশনটা হয়। ক্লিয়ার? কম্বাশন অফ ফুয়েল। আচ্ছা আমরা তো কম্বাশন রিঅ্যাকশন পড়েছিলাম, তাই না? ইয়েস স্যার। তাহলে তো তোমরা জানোই। তাহলে কম্বাশন অফ ফুয়েল লাস্ট ক্লাসে তো কম্বাশন রিঅ্যাকশন করেছি। তাহলে এই রিঅ্যাকশনটা আমরা প্রতিদিন ঘটাচ্ছি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের রান্নার কাজে। হ্যাঁ, এই রিঅ্যাকশনটা ঘটাচ্ছি। তাহলে রিঅ্যাকশন তো ক্লিয়ার, তাই না? কম্বাশন আর বার্নিং রিঅ্যাকশন, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন যেটাতে হিট ইভলভ হয়। ওই হিট এনার্জিটাকে ইউজ করে আমরা বিভিন্ন রান্না করি, কুকিং করি, বা ইন্ডাস্ট্রিতে বা এনার্জি প্রডিউস করি। ক্লিয়ার? বা ভেহিকলসে এই হিটটাকে এনার্জি প্রডিউস করে আমরা কি করি, ভেহিকলস গুলো দ্বারা আমরা চলাফেরা করি, তাই না? স্যার বলো। স্যার বেশিরভাগ কম্বাশন রিঅ্যাকশনই এক্সোথার্মিক না, নাকি স্যার Yes, সবগুলোই? সবগুলোই এক্সোথার্মিক। কম্বাশন রিঅ্যাকশন মানে হচ্ছে এক্সোথার্মিক, হিট প্রডিউস হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের এই মিথেন গ্যাসের সাথে যে মিথেনের যে কম্বাশন রিঅ্যাকশন, এটা আমরা প্রতিনিয়ত ঘটাই, এটা লাস্ট ক্লাসেও আমরা পড়েছি। তাই আমি নেক্সট যাই। হ্যাঁ, ওকে, আমি কি পরবর্তী স্লাইডে যাব? ইয়েস স্যার। ওকে, রেসপিরেশন, এটা এই রিঅ্যাকশনটা আমাদের প্রতিদিন ঘটে। হ্যাঁ, রেসপিরেশন, তাই না? আমরা যে কম্বাশন হুম, কম্বাশন রিঅ্যাকশন। no no, it's a type of combustion reaction, but we call it respiration reaction. When we take oxygen from air and we have glucose in our blood, okay, so it produces the carbon dioxide and water vapor, water and energy. আমরা নিঃশ্বাস নেই না, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। বায়োলজি তো পড়ো তোমরা, তাই না? বায়োলজিতে রেসপিরেশন আছে না? জি স্যার। তাহলে এই রিঅ্যাকশনটা কি জি তোমাদের স্যার। কাছে অজানা নাকি জানা? না স্যার, স্যার জানা। জানা। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কম্বাশন হবে রেসপিরেশনের মাধ্যমে, হয় কি হবে, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার এন্ড এনার্জি। এই কার্বন ডাই অক্সাইডটাই আমরা আবার নিঃশ্বাসের সাথে ছেড়ে দিই পরিবেশে, আমরা হ্যাঁ কি করি, পরিবেশে ত্যাগ করি, ঠিক আছে? তাহলে রেসপিরেশন ইজ আ রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, ইটস আ টাইপ অফ কম্বাশন রিঅ্যাকশন। বলো। স্যার রেসপিরেশন তো তার মানে এক্সোথার্মিক। ইয়েস, হিট এনার্জি উৎপন্ন হচ্ছে। আচ্ছা আমাদের শরীরের টেম্পারেচার যে 98.5 ফারেনহাইট or 37 or 38 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা তুমি কোথা থেকে পাচ্ছ? প্রতিনিয়ত হিটটা কোথা থেকে পাচ্ছ? এই হিট না থাকলে, শরীরের টেম্পারেচার ফল করলেই তো মানুষ মারা যায়। হয়তো মারা গেছে, শরীরের আর তাপমাত্রা নাই, ঠান্ডা হয়ে গেছে শরীর। তাহলে আমাদের শরীরে যে একটা টেম্পারেচার, অনুকূল তাপমাত্রা, হ্যাঁ, ওইটা কিভাবে হচ্ছে? আমাদের শরীরে এনার্জিটা কোথা থেকে পাচ্ছি? এই রিঅ্যাকশনের মাধ্যমে, ঠিক আছে? এটাও কি এক্সোথার্মিক। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পেরেছো? স্যার ইয়েস স্যার। ওকে, দেন আসো রাস্টিং অফ আয়রন। আমরা জানি কি আয়রনের মধ্যে কি পড়ে, রাস্ট হয়। এটা তো আমরা প্রতিনিয়ত দেখি, তাই না ছেলেরা? তাহলে এটা কি হচ্ছে, বাতাসের স্যার। সাথে আয়রনের
রিঅ্যাকশন হচ্ছে, বাতাসের সাথে আয়রনের রিঅ্যাকশন হয়ে আয়রনের উপরে একটা লেয়ার তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্টটা রাস্টের তোমার হচ্ছে ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখে নিচে Fe2O3 Fe2O3 into NH2. This is the formula of rust. ওকে, তাহলে এটা কিভাবে হয়? এই যে আয়রন যখন ওয়াটার এবং অক্সিজেন, বাতাসের যে পানি লাগবে, শুধু অক্সিজেনের সাথে হবে না, পানি বা জলীয় বাষ্প লাগবে, হ্যাঁ, তাহলে কি হয়, মরিচা পড়ে। তাহলে কি হবে, তখন সে ফেরাস হাইড্রোক্সাইড করবে। আর ফেরাস হাইড্রোক্সাইডটা এই যে Fe, আচ্ছা এত কিছু দরকার নাই, এই এই তিনটা কি যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, এটা বাদ, এটা কেটে দিলাম আমি, হ্যাঁ, আমি বইয়ের মতো করে দিলাম, ঠিক আছে, এটা নাই, হ্যাঁ। তাহলে ওইখান থেকে কি লিখবা, FeOH3। এই স্যার FeOH, তাহলে স্যার তাহলে এটাকে কি আমরা হাইড্রেশন রিঅ্যাকশন বলতে পারবো? না, হাইড্রোলাইসিস টাইপের হতে পারে। Fe2O3 এই হাইড্রেশন মানে কি জানো, পানি কি হবে, বিক্রিয়া করবে না। আর এখানে কিন্তু পানি বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে প্রথমে হাইড্রোক্সাইড করতেছে। ফার্স্ট রিঅ্যাকশনটা কি, পানি কি করতেছে, হাইড্রোক্সাইড করতেছে, ঠিক আছে। আয়রন প্লাস ওয়াটার প্লাস অক্সিজেন মেক্স আয়রন হাইড্রোক্সাইড, ওকে, আয়রন 3 হাইড্রোক্সাইড, বুঝছো? তাহলে এটা কি হাইড্রেশন বলা যাবে নাকি হাইড্রোলাইসিস বলবো? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস। বাট স্যার সেকেন্ড স্টেপ, প্রথমে তো হাইড্রোলাইসিস হয়, সেকেন্ড হ্যাঁ স্টেপে তো হাইড্রেশন হ্যাঁ, রিঅ্যাকশন হয় না? সেকেন্ড স্টেপে এটাকে রিফরমেশন হয়, অনেকটা কি আইসোমারাইজেশনের মতো, বুঝছো, অ্যারেঞ্জমেন্ট হয়, হ্যাঁ হ্যাঁ। বুঝছো। আর হাইড্রেশনে কিন্তু পানি পানি ইনটেকই থাকে। আর এখান থেকে হাইড্রোক্সাইড কি হচ্ছে, হাইড্রোক্সাইড থেকে পরে রিঅ্যারেঞ্জড হয়ে এই মরিচা ফর্মটাতে আসে, বুঝছো। এই দুইটা দুইটা হবে, দুইটা, যেহেতু দুইটা Fe নিয়েছি আমরা, বুঝতে পেরেছো? ক্লিয়ার? Yes, sir. বইয়ে দেখবা, আমি এখানে যেভাবে লিখছি বই এভাবে আছে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাস্ট? দিস ইজ, ওকে, আন্ডারস্ট্যান্ড? Rust is an iron oxide. Rust is an iron oxide. Okay. Understand? Yes, sir. আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। Photosynthesis, so much important reaction. Plants absorb the carbon dioxide from the atmosphere and with the help of sunlight produces carbohydrates or glucose. Okay. এটা তোমার এখানে এভাবে দিতে পারো, হচ্ছে C6, তাই না? এটা যদি আমি ই করি, কি যেন বলে, সমতা করে দেই, 6টা হবে না? 6টা, আচ্ছা 6 দিয়ে করবো আমরা। তাহলে C6H12O6 লিখবো মাঝখানে, C6H12O6, অথবা এরা যেভাবে দিচ্ছে সেটাও হয়, বুঝছো। ওই যে রিঅ্যাকশন দিচ্ছে নিচে, আমরা নিচের রিঅ্যাকশনটা লিখবো। এই যে এটা হচ্ছে রিঅ্যাকশন, উপরেরটা না, হ্যাঁ, রিঅ্যাকশন হচ্ছে নিচেরটা, ঠিক আছে। C6H12O6 plus 6 oxygen. Clear? This is the photosynthesis reaction. ওখানে হচ্ছে একটা শর্টেস্ট ফর্ম Yes, দিয়েছে, sir. নিচে নিচে হচ্ছে একদম ফাইনাল ইকুয়েশনটা দিয়েছে, ওখানে জাস্ট বুঝাচ্ছে যে এটা হয়, বুঝছো। তাহলে ফটোসিনথেসিস রিঅ্যাকশন তোমরা ক্লাস 6 থেকে পড়তেছো সায়েন্সে। তাহলে দিস ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন অকার্ড ইন ডেইলি লাইফ। যদিও তোমাদের বইয়ে এভাবে এটা দেয় না, কিন্তু এটা থেকে এমসিকিউ সৃজনশীল আসতে পারে, ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তাহলে 6 carbon dioxide plus 6 oxygen with light energy in plant leaves produces glucose plus oxygen. Okay, this oxygen is the source of oxygen we breathe. Okay, so এই রিঅ্যাকশনটাকে ডেইলি লাইফে occurring reaction. Understand? বুঝেছো? Yes, sir. ওকে, তো তাহলে আমরা একটু সামনে আগাই। অ্যাসিড রেন,
অ্যাসিড রেন হচ্ছে ডেইলি লাইফে অকারিং একটা রিঅ্যাকশন। নেক্সট চ্যাপ্টারে আমরা অ্যাসিড রেন পড়বো। এই চ্যাপ্টারে তাহলে আর আমি এটাতে না যাই, নেক্সট চ্যাপ্টারে অ্যাসিড রেনের উপর অনেক পড়াশোনা আছে। যেহেতু এই চ্যাপ্টারে নেই। রেট অফ রিঅ্যাকশন। আচ্ছা, রিঅ্যাকশন রেট আমরা দেখো একটা রিঅ্যাকশন লিখি, এ প্লাস বি প্রডিউসেস সি। সো যতই টাইম যাচ্ছে এ আর বি এর, এ হচ্ছে রিঅ্যাকট্যান্ট, বি একটা রিঅ্যাকট্যান্ট, সি হচ্ছে প্রোডাক্ট, তাই না? এগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্ট, তাই না? লেফট সাইড কে কি বলে? রিঅ্যাকট্যান্ট, ছেলেরা এটা জানো। আর রাইট সাইড কে বলে প্রোডাক্ট। আচ্ছা, যত টাইম যাচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাকট্যান্টের পরিমাণ কি কমে যাচ্ছে, কারণ রিঅ্যাকট্যান্টটাই কি হচ্ছে? প্রোডাক্ট হচ্ছে। প্রথমে রিঅ্যাকট্যান্ট ছিল অনেক বেশি, প্রোডাক্ট ছিল অনেক কম, এরকম মনে করো। প্রথমে রিঅ্যাকট্যান্ট ছিল অনেক বেশি, আস্তে আস্তে রিঅ্যাকট্যান্টের পরিমাণ কি হচ্ছে? কমতেছে। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট আর, তাই না? আর প্রোডাক্ট প্রথমে রিঅ্যাকট্যান্ট ছিল অনেক বেশি, প্রোডাক্ট ছিল জিরো। প্রোডাক্ট এটা কি? জিরো, বেসলাইন প্রোডাক্ট। আর যত সময় যাচ্ছে টাইম, এই পাশে হচ্ছে টাইম, তাহলে সময় যত যাচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তাই না? বুঝতে পেরেছো? তাহলে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে সময়ের সাথে, উইথ রেসপেক্ট টু টাইম, the decrease of concentration of reactant is called the rate of reaction, or with respect of time the increase of concentration of product is called the rate of reaction. তোমরা কি রেট এই গ্রাফ হালকা কার্ভ হবে? হ্যাঁ হ্যাঁ, হালকা কার্ভ হবে, একদম স্ট্রেট লাইন হবে না। হ্যাঁ, আর স্যার এই যে রিঅ্যাকটেন্সটা কি স্যার একদম জিরো হয়ে যাবে? হ্যাঁ, একদম যদি 100% রিঅ্যাকশন হয়ে যায় এটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে, বুঝছো? স্যার তাহলে কি এখানে লিমিটিং রিঅ্যাকটেন্ট হবে? এই জন্যই তো আমি একবারে দেই নাই, কিছু না কিছু রিঅ্যাকট্যান্ট থেকে যায়, বুঝছো? যদি একদম আগে থেকে হিসাব করে দাও যে কত কত থাকবে, এত গ্রাম, কোনোটাই অবশিষ্ট থাকবে না, দুইটাই লিমিটিং রিঅ্যাকট্যান্টের সমান নাও, তাইলে কি হবে? একদম জিরো হবে। না হলে তো কিছু না কিছু থেকে যাবে ঘনমাত্রা, বুঝছো? কিন্তু তার কমবে, এই জন্য আমি একদম জিরোতে দেই নাই, বুঝছো? কারণ কিছু না কিছু তো থেকেই যায়, তাই না? তবে এটা কমবে। বুঝতে পেরেছো? তাহলে with time the concentration of reactant is decreased, তাহলে the rate of concentration decrease of concentration, the rate of decrease of concentration with respect to time is called the rate of reaction. Understand? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। অথবা আমি যদি প্রোডাক্ট দিয়ে বলি, the rate of increase of product concentration, the rate of increase of concentration of product with time is called the rate of reaction. মানে সময়ের সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজটাকে বলা হয় রেট অফ রিঅ্যাকশন। অথবা আমি যদি প্রোডাক্ট দিয়ে বলি, সময়ের সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বৃদ্ধির তাকে কি বলা হয়? রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের বইয়ের ডেফিনিশন আছে একদম বক্স করে দিয়ে, বইয়ের মধ্যে। আমি কি বইয়ের ডেফিনিশনটা পড়বো? বই দেখবা যে একটা বক্স করে দিয়ে রিঅ্যাকশন রেটটা দিছে, রেট অফ রিঅ্যাকশন টপিকটার পরেই একটা বক্স করছে, the amount of product produced from a reactant per unit time is called the rate of reaction. তাহলে তারা প্রোডাক্ট দিয়ে দিছে, যেটা রিঅ্যাকট্যান্ট দিয়ে বলা যায়, প্রোডাক্ট দিয়ে বলা যায়। the amount of product produced from a reactant per unit time, ইউনিট টাইমে যে পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? রেট অফ রিঅ্যাকশন। আন্ডারস্ট্যান্ড ছেলেরা? ক্লিয়ার? আমার ক্লাসের অল্প সময় আছে, আমি একটু সামনে আগাতে যাচ্ছি। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আজকে শিখাতে পারলে আমার ভালো হয়। নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আমরা রিঅ্যাকশন পড়েছিলাম না? রিভার্সিবল রিঅ্যাকশন পড়েছিলাম, মনে আছে? রিভার্সিবল রিঅ্যাকশন এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে পড়েছিলাম। আমি সবগুলো লেকচারের ইউটিউব লিংক তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। হ্যাঁ, জি স্যার পড়ছিলাম। রিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে রিভার্সিবল কোন ইউটিউব চ্যানেলে দেন?
আমি তো দেই না, কলেজ দেয়। ওই যে ডিআরএমসি অনলাইন ক্লাস নামে একটা ইউটিউব চ্যানেল ও আছে। আচ্ছা, হ্যাঁ আমি স্যার অফিসে দিয়েন পাঠাই, তাই। অফিসে পাঠাই দেই, অফিস ওখানে আপলোড দেয়। তো আজ গতকালকে ক্লাস পর্যন্ত আপলোড আছে। হ্যাঁ, এটা আমাদের এই ওকে চ্যাপ্টারের পর লেকচার 4, লেকচার 3 পর্যন্ত আপলোড আছে। আচ্ছা, এখন রিভার্সিবল রিঅ্যাকশন কি হয়? দুই দিক থেকে ফর্ম হয়, তাই না? যেমন এ প্লাস বি, আমি কার্টুনিক দিচ্ছি, ওখানে আমি এক্সাম্পল দিয়েছিলাম যখন ওই রিভার্সিবল রিঅ্যাকশন পড়াই। কি হয়? সি। এখন রিভার্সিবল রিঅ্যাকশন দুই দিক থেকে সংঘটিত হয়। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি জানো? আচ্ছা, রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো, প্রথমে কি তোমার রিয়েক্টেন্টের রেট অনেক বেশি থাকে, তাই না? আর প্রোডাক্টের রেট 0 থাকে। যতই টাইম যায় প্রোডাক্ট পরিমাণ বাড়তে থাকে, রিয়েক্টেন্টের পরিমাণ কমতে থাকে। এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন এটা হচ্ছে কে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন কে এফ, হ্যাঁ, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তো কে বি, অথবা রিভার্স রিঅ্যাকশন কে বি। কে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, কে মিন্স দ্য রেট অফ রিঅ্যাকশন। আন্ডারস্ট্যান্ড ছেলেরা? এখানে কে দ্বারা কি বোঝানো হচ্ছে? রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে এ প্লাস বি যদি সি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, বুঝছো? আর সি যে এ আবার উল্টা ব্যাক করতেছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে কে কে এফ, তোমার কে এফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। যত টাইম যাবে রিঅ্যাকশনটা, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কমবে না, যেহেতু এ আর বি এর পরিমাণ কমে যাচ্ছে টাইমের সাথে সাথে, বুঝছো? আর এটা হচ্ছে কেবি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। যত টাইম যাচ্ছে, প্রথমে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয় নাই, কারণ হচ্ছে এখানে কিছুই ছিল না, প্রোডাক্ট পার্টে প্রথমে কিছুই ছিল না। তো যখন প্রোডাক্ট পার্টে সি উৎপন্ন হচ্ছে, সি আবার কি করছে? এ আর বি তে ব্যাক করতেছে। তো যখন এ আর বি তে ব্যাক করতেছে, সময়ের সাথে সাথে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা কি হচ্ছে? বাড়তেছে, তাই না? বুঝতে পেরেছো ছেলেরা? প্রথমে এ আর বি কেবল সি হচ্ছে, কারণ এই পাশে কিছু ছিল না। তো কিছুক্ষণ পরে, যখন টাইম কিছুক্ষণ হলো, ওই সময়ের পরে কি হচ্ছে? সি কিছু উৎপন্ন হয়ে গেছে, কিছু সি এই প্রোডাক্টটা কি হচ্ছে? আবার রিঅ্যাকট্যান্টে ব্যাক করতেছে। তো তাহলে সময় যত যাচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট বাড়তেছে, আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কমতেছে। এখন একটা সময় এসে এরকম হয় যে কে এফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট সমান হয়ে যায়, কেবি সমান হয়। এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যখন কি হবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট সমান হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? কেমিক্যাল রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম। তোমরা কি বুঝতে স্যার পেরেছো? যখন রেট অফ, স্যার ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট যখন ইকুয়াল হয়ে যায় স্যার, তখন কি রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট কি থাকে নাকি জিরো হয়ে যায়? না, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট দুইটাই থাকে, সেম থাকে, বুঝছো? বুঝছো? আমি আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। প্রথমে প্রতি মিনিট দিয়ে আমি হিসাব করি। প্রথম মিনিটে তোমার, আমার এখানে মনে করো 1000 আছে, 1000 এ আছে, 1000 বি আছে। তাহলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে 100 এ কমতেছে, 100 বি কমতেছে প্রতি মিনিটে। 1 মিনিট পরে কি হয়েছে? 1 মিনিট লেটার, 1 মিনিট লেটারে কি হয়েছে? এটা হয়ে গেছে 900, আর এটা হয়ে গেল কি 100, বুঝছো? তারপর আস্তে আস্তে আবার এটা আবার কি হচ্ছে? এটা আবার এর দিকে ব্যাক করতেছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে এমন হয়ে গেল, এটা হয়ে গেল 500, এটা হয়ে গেল 500, ঠিক আছে? দুই দিকে সমান হয়ে গেল, বুঝছো? এখন প্রতি মিনিটে এটাও এ আর বি আছে 500 মলিকুল, এ আর সি আছে 500 মলিকুল, কিন্তু প্রতি মিনিটে 500 এ আর বি মিলে 50টা সি তে কনভার্ট হচ্ছে। মানে প্রতি, এখানে কি হচ্ছে? 500 এ আর বি থেকে 50টা কি হয়ে যাচ্ছে? ওই পাশে চলে যাচ্ছে। আবার প্রতি মিনিটে 50টা সি কি করতেছে? এ আর বি হচ্ছে। 50টা সি আবার কি হচ্ছে? এ আর বি হচ্ছে। তাহলে নেট চেঞ্জ কি? জিরো না? যখন 500 হয়ে গেল, তখন কি হচ্ছে? প্রতি মিনিটে 50টা এ আর বি সি তে কনভার্ট হচ্ছে, আবার প্রতি মিনিটে 50টা সি এ আর বি তে কনভার্ট হচ্ছে। তাহলে কি দুই পাশে প্রোডাক্ট
আর রিয়েক্টেন্টের পরিমাণ কি থাকতেছে, সেম থাকতেছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে রিয়েকশন হচ্ছে না, আসলে কি রিয়েকশন হচ্ছে। যে পরিমাণ প্রতি সেকেন্ডে যে পরিমাণ এ আর বি সি তে কনভার্ট হচ্ছে, একই পরিমাণ সি আবার এ আর বি তে কনভার্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, জিনিসটা নিট চেঞ্জটা জিরো, নিট চেঞ্জ জিরো, বাট রিয়েকশন কিন্তু হচ্ছে। প্রোডাক্টও যে পরিমাণ আছে, রিয়েক্টেন্টও কি সেই পরিমাণও আছে। এখন কি বুঝাতে পারছি আমি? এই দুইটা কি স্যার একই সাথে হয়? একই সাথে এট দ্য সেম টাইম। রিভার্সিবল রিয়েকশন মানে হচ্ছে এট দ্য সেম টাইম, বুঝছো, প্রতি সেকেন্ডে। ইয়েস স্যার। তাহলে যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট সেম হয়ে যায়, হ্যাঁ, রিভার্সিবল রিঅ্যাকশনে, তখন এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আমি কি বুঝাতে পেরেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ছেলেরা? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যদি বুঝে থাকো, বইয়ে কথাটা এইভাবে নাই, কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম না বুঝলে লা শাটেলিয়ার প্রিন্সিপাল বুঝবে না। হ্যাঁ, তাহলে আমরা আজকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পর্যন্ত তা এটা পড়লাম। শুধু রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য না? হ্যাঁ, শুধুমাত্র রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে কিছু কিছু রিঅ্যাকশন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ফর্ম করে, হ্যাঁ, স্পেশাল কন্ডিশনে। যদি আমরা তাপ, টেম্পারেচার, প্রেসার এন্ড কি তোমার কনসেন্ট্রেশন এগুলোকে ফিক্সড রাখি, এগুলোকে চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি কন্ডিশনটাকে ফিক্সড রাখি, টেম্পারেচারকে ফিক্সড রাখি, প্রেসারকে ফিক্সড রাখি, কনসেন্ট্রেশনকে ফিক্সড রাখি, তখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন কি হতে পারে, ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে। বুঝছো? ক্লিয়ার? এখন জি স্যার, ক্লিয়ার। নেক্সট ডেতে আমরা পড়বো লা শাটেলিয়ার প্রিন্সিপাল। ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা যদি টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশন চেঞ্জ করি, ইকুইলিব্রিয়াম কি হবে, ইকুইলিব্রিয়াম কি চেঞ্জ হয়ে যাবে, কিভাবে চেঞ্জ হবে, এই সম্পর্কিত একটা প্রিন্সিপাল হচ্ছে লা শাটেলিয়ার প্রিন্সিপাল। নেক্সট ক্লাসে আমরা পড়বো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার। আর কেমিক্যাল আসসালামু আলাইকুম ইকুইলিব্রিয়াম স্যার। নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, যদি না বুঝো। আমার আরো 1 মিনিট সময় আছে। ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন আচ্ছা। সেম হয়ে যায়, তখন এটাকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। গ্রাফটা দিবা, এই গ্রাফটা দিবা, ঠিক আছে? পরীক্ষায় যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্রশ্ন আসে, এই গ্রাফটা অবশ্যই দিয়ে দিবা। এটা কে এ আর এটা কে এফ কে বি, তাহলে ফুল নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তাহলে স্টপ করি। ভালো থাকো ছেলেরা। নেক্সট ক্লাসে আমরা লা শাটেলিয়ার প্রিন্সিপাল পড়বো। ওকে, বাই, আসসালামু আলাইকুম।